মুভির শুরুতেই ১৯৪৭ সালের কয়েক বছর পরের সময় দেখানো হয়। এখানে আমরা নাদিয়ার একটি সার্কাস দেখতে পাই। নাদিয়া সেদিন প্রচুর মদ পান করছিল এবং তার ছেলেকে বলছিল আজ তার বাবা ফিরে আসবে। ফিরে আসার পর সে তার ছেলেকে একটি নামও দেবে। তাই নাদিয়া তার ছেলেকে বলে সে যেন বাইরে গিয়ে তার বাবার জন্য অপেক্ষা করে। নাদিয়া নিজে তার সামনে যেতে পারছিল না, কারণ তার বাবা তাকে ঘৃণা করত। ছেলেটি বাইরে চলে যায় এবং সার্কাসের লাইট জ্বালিয়ে দেয়। এরপর নাদিয়া শেষবারের মতো সার্কাসে পারফর্ম করতে যায়। ঠিক তখনই সেখানে তার সন্তানের বাবা এসে উপস্থিত হয়, আর নাদিয়া পুরো সার্কাসের পাশাপাশি নিজেকেও শেষ করে দেয়। এরপর আমরা নাদিয়ার সন্তানকে দেখতে পাই, যে তার বাবাকে ড্যাডি ড্যাডি বলে ডাকছিল। সে তার বাবার সঙ্গে গাড়িতে কোথাও যাচ্ছিল এবং বারবার তার মায়ের কথা বলছিল, কিন্তু এসব কথা তার বাবাকে বিরক্ত করতে শুরু করে। শেষ পর্যন্ত সে রাগ করে গাড়ি থেকে নেমে যায় এবং ছেলেকে গাড়ির ভেতর রেখেই গাড়িটি একটি লেকের পাশে রেখে দেয়। গাড়িটি পানিতে ডুবে যেতে শুরু করেছিল এবং শিশুটি ভেতরে আটকা পড়েছিল। সে তার বাবাকে ডাকতে থাকে এবং তাকে বাঁচানোর জন্য বলতে থাকে। আর এখান থেকেই গল্প চলে যায় তার বাবার অতীতে। এবার গল্প চলে যায় ১৯৪৭ সালের গোয়ায়। তখন ভারত স্বাধীন হয়ে গেলেও গোয়ায় এখনও পর্তুগিজদের শাসন ছিল। এই সময় আমরা ফার্নান্ডিস নামের এক ক্ষমতাবান লোককে দেখতে পাই। তার বড় ভাই সিলভাডোসের সঙ্গে গোয়ায় তাদের বেশ প্রভাব ছিল, কিন্তু দুই ভাই একে অপরের সবচেয়ে বড় শত্রু ছিল। এরই মধ্যে কেউ ফার্নান্ডিসের ছেলেকে হত্যা করে। ছেলের মৃত্যুতে ফার্নান্ডিস ভীষণ কষ্ট পায় এবং তার ভাই সিলভাডোসের বাড়িতে যায়, যাতে তাকেও ছেলের শেষ যাত্রায় আসার জন্য বলতে পারে। কিন্তু সেখানে সিলভাডোস ছিল না। তার বদলে সেখানে ফার্নান্ডিসের সঙ্গে দেখা হয় এলিজাবেথের। এলিজাবেথ ফার্নান্ডিসকে অনেক কথা শোনায়। এরপর ফার্নান্ডিস সেখান থেকে চলে যায়। তারপর আমরা দেখি ফার্নান্ডিসের ছেলের শেষকৃত্য চলছে। ঠিক তখনই রায়া এবং গঙ্গা সেখানে হামলা করে। এখানে আমরা জানতে পারি রায়া ও গঙ্গা ভাই বোন এবং ফার্নান্ডিসের সঙ্গে তাদের পুরনো কোনো শত্রুতা ছিল। শুধু তাই নয়, ফার্নান্ডিসের ছেলেকেও এই দুজনই হত্যা করেছিল। দুজন মিলে ফার্নান্ডিসের লোকজনকে একে একে শেষ করে দেয় এবং এবার ফার্নান্ডিসকেও হত্যা করতে যাচ্ছিল। ঠিক তখনই সেখানে ফার্নান্ডিসের ভাই সিলভাডোস এসে পৌঁছায়। কিন্তু সিলভাডোস তার ভাইকে বাঁচাতে আসেনি, বরং সেও ফার্নান্ডিসকে হত্যা করতে চেয়েছিল। সিলভাডোস রায়াকে জানায় যে রায়ার বাবা তার হয়ে কাজ করত। এরপর সে রায়াকে একটি বন্দুক দিয়ে ফার্নান্ডিসকে হত্যা করতে বলে। কিন্তু রায়া জানায় তার প্রতিশোধ বাবার জন্য নয়, বরং তার বোন গঙ্গার জন্য। তাই রায়া বন্দুকটি গঙ্গার হাতে দিয়ে দেয় এবং গঙ্গা ফার্নান্ডিসকে গুলি করে হত্যা করে। এখন প্রশ্ন ছিল, রায়া আর গঙ্গার মনে ফার্নান্ডিসের প্রতি এত রাগ আর প্রতিশোধের আগুন কেন ছিল? সেটা বোঝার জন্য গল্প কয়েক বছর পেছনে চলে যায়। গল্প এবার চলে যায় ১৯২০ সালে। সেখানে রায়া ও গঙ্গার মা কমলার সন্তান প্রসবের সময় হয়ে গিয়েছিল। তিনি প্রচণ্ড ব্যথায় ছিলেন এবং তার সঙ্গে গঙ্গাও ছিল। কিছু সময় পর কমলা একটি পুত্র সন্তানের জন্ম দেয়, যার নাম রাখা হয় রায়া। কিন্তু সন্তান জন্ম দেওয়ার পর কমলা তার নিজের স্বামীকেই হত্যা করে ফেলে। মুভিতে পরিষ্কার করে বলা হয় না যে সে কেন এমন করেছিল, তবে মনে হয় কারোর প্ররোচনায় পড়ে অথবা টাকার লোভে সে নিজের স্বামীকে হত্যা করেছিল। বাবার মৃত্যুর পর রায়া ও গঙ্গার জীবন ভীষণ খারাপ হয়ে যায়। তাদের মাও তাদের দিকে তেমন নজর দিত না এবং কিছুদিন পর তারও মৃত্যু হয়। ফলে দুই শিশুর মাথা থেকে মা বাবা দুজনেরই ছায়া সরে যায়। বেঁচে থাকার জন্য তাদের কবর খোঁড়ার কাজ করতে হতো। কবরে দাফন করা মৃতদেহের গায়ে যে গয়না পাওয়া যেত সেগুলো খুলে নিয়ে বিক্রি করত এবং সেই টাকা দিয়ে নিজেদের খাবার জোগাড় করত। এভাবেই রায়া ও গঙ্গা চরম দারিদ্র্য আর কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে তাদের শৈশব কাটায়। এবার গল্প আবার বর্তমান সময় ফিরে আসে। রায়া ও গঙ্গা ইতোমধ্যেই ফার্নান্ডিসকে হত্যা করেছে। সিলভাডোস তাদের জীবন দয়া করে রক্ষা করেনি, বরং সে জানত রায়া ও গঙ্গা তার জন্য অনেক বেশি কাজে লাগতে পারে। গঙ্গার স্বপ্ন ছিল একদিন রায়া রাজা হবে। রায়াও তাকে বলতো একদিন সে অবশ্যই রাজা হবে, তবে কারোর সাহায্যে নয়, নিজের ক্ষমতায়। ধীরে ধীরে রায়ার কারণে সিলভাডোসের ব্যবসা অনেক বড় হতে থাকে। তার মাদকবাহী নৌকাগুলো রায়ার কারণে নিয়মিত চলতে থাকে। কেউ তাদের আটকানোর চেষ্টা করলেই রায়া তাকে শেষ করে দিত। এই কারণে পুরো এলাকায় রায়ার ভয় ছড়িয়ে পড়ে এবং সিলভাডোসও তার ওপর অনেক খুশি হয়। এরই মধ্যে রায়ার সঙ্গে সিলভাডোসের মেয়ে রেভিকার দেখা হয়। প্রথম দেখাতেই দুজন দুজনের প্রতি আকৃষ্ট হয় এবং ধীরে ধীরে তাদের প্রেমের সম্পর্ক শুরু হয়।
একদিকে রায়া তার লোকজনকে নিয়ে সিলভাডোসের শত্রুদের শেষ করতে থাকে, অন্যদিকে রেবিকার সঙ্গে প্রেমও করতে থাকে। কিন্তু রেবিকা সত্যিই রায়াকে ভালোবেসে ফেলে। সিলভাডোস যখন তাদের সম্পর্কের কথা জানতে পারে তখন সে সিদ্ধান্ত নেয় দুজনের বিয়ে দিয়ে দেবে। এতে রায়া ও গঙ্গাও তার পরিবারের অংশ হয়ে যাবে। কিন্তু এলিজাবেথ এই বিষয়টি পছন্দ করে না। সে তার ভাই টনিকে বলে রায়া যদি এই পরিবারে ঢুকে পড়ে তাহলে ভবিষ্যতে তাদের এখানে টিকে থাকা কঠিন হয়ে যাবে। তাই দুজন মিলে রায়াকে হত্যার পরিকল্পনা করে। এরই মধ্যে রায়া জানতে পারে তার সঙ্গে রেবিকার বিয়ে ঠিক হয়েছে। সে বেশ অবাক হয়ে যায়, কারণ রেবিকার সঙ্গে তার সম্পর্ক ছিল ঠিকই, কিন্তু সে তাকে ভালোবাসত না। এসব ভাবতে ভাবতেই তার চোখ পড়ে নাদিয়ার সার্কাসের একটি পোস্টারের দিকে। পোস্টারে নাদিয়ার ছবি দেখে রায়া তার প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। সেদিনই সার্কাসের উদ্বোধন ছিল, তাই রায়া সরাসরি সেখানে চলে যায়। কিন্তু রায়া জানত না এলিজাবেথ আর টনিও একই সার্কাসে তাকে হত্যার পরিকল্পনা করেছে। রায়া সার্কাসে পৌঁছতেই নাদিয়ার পারফরমেন্স শুরু হয়। রায়া তাকে দেখতে থাকে এবং মনে হয় প্রথম দেখাতেই নাদিয়াকে তার বেশ পছন্দ হয়ে গেছে। ঠিক তখনই হঠাৎ রায়ার ওপর হামলা হয়, কিন্তু রায়া একে একে সব হামলাকারীকে হত্যা করে ফেলে এবং এলিজাবেথ ও টনির পরিকল্পনা ব্যর্থ হয়ে যায়। এরপর রায়া নিজেরই একজন লোককে গুলি করে মারে, কারণ তার উপস্থিতিতে কিভাবে হামলাকারীরা সার্কাসের ভেতরে ঢুকল সেটা রায়া কোনোভাবেই মেনে নিতে পারছিল না। এরপর রায়া নাদিয়াকে জিজ্ঞেস করে এই হামলার সঙ্গে তার কোনো সম্পর্ক আছে কিনা। নাদিয়া পরিষ্কার জানিয়ে দেয় সেই শুধু একজন শিল্পী এবং নিজের কাজ করে। এরপর রায়া তার পারিশ্রমিক কত জানতে চায়। এই কথায় নাদিয়া ভীষণ রেগে যায় এবং রায়ার মুখে থুতু ছুঁড়ে মারে। এতে রায়ার রাগ আকাশচুম্বী হয়ে যায়। সে নাদিয়াকে বলে কয়েকদিন পর সে আবার আসবে, ততদিনের মধ্যে নাদিয়াকে খুঁজে বের করতে হবে এই হামলার পেছনে কার হাত ছিল। যদি সে সেটা করতে না পারে তাহলে রায়া তার সঙ্গে কি করবে সেটা সে নিজেও জানে না। এরপর রায়া নিজেও হামলার পেছনে থাকা লোকদের খুঁজতে শুরু করে এবং সন্দেহ হলেই অনেক মানুষকে হত্যা করতে থাকে। অন্যদিকে এলিজাবেথ রেবিকার উপর রেগে যাচ্ছিল। সে বলে রায়া সার্কাসের মেয়ে নাদিয়ার দিকে তাকিয়েছিল এবং তাকে জীবিতও ছেড়ে দিয়েছে। তার ধারণা রায়া নাদিয়ার প্রতি আকৃষ্ট হয়ে পড়েছে। এটা শুনে রেবিকাও ভীষণ রেগে যায় এবং গঙ্গাকে বলে নাদিয়াকে হত্যা করতে। গঙ্গা নাদিয়াকে ধরে জিজ্ঞেস করে এই হামলার সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল কিনা। নাদিয়া জানায় এর সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, কিন্তু রেবিকা তার কথা বিশ্বাস করতে রাজি হয় না এবং তাকে হত্যা করার সিদ্ধান্ত নেয়। গঙ্গা সবাইকে বোঝায় নাদিয়ার কিছু করা যাবে না, কারণ রায়া যদি জানতে পারে তাহলে সে কাউকেই ছাড়বে না। ঠিক তখনই সেখানে রায়া এসে পৌঁছায়। রায়া নাদিয়াকে বাঁচিয়ে দেয় এবং সবাইকে সতর্ক করে দেয় এই বিষয় থেকে যেন সবাই দূরে থাকে। এরপর রেবিকাকে সেখান থেকে চলে যেতে হয়। কিন্তু এবার রায়া নাদিয়ার গল্প আসল মোড় নিতে চলেছিল। পরের দিন রায়া নাদিয়ার সঙ্গে দেখা করতে যায়। তখন নাদিয়া নিজের কাপড় খুলে আত্মহত্যা করার চেষ্টা করছিল এবং রায়াকে বলছিল সে যা করতে চায় তাই যেন করে, কিন্তু রায়া তাকে বাঁচিয়ে ফেলে। এরপর রায়া জানতে পারে তার উপর হামলা করিয়েছিল টনি আর এলিজাবেথ। রাগে রায়া টনিকে ভীষণ মারধর করে, কিন্তু টনি তার বোন এলিজাবেথের নাম বলে না। অন্যদিকে গঙ্গার আগে থেকেই সন্দেহ ছিল এলিজাবেথও এই ষড়যন্ত্রে জড়িত থাকতে পারে, তাই সে এলিজাবেথকে বলে নিজের আনুগত্য প্রমাণ করতে হলে তাকে কিছু একটা করতে হবে। বাধ্য হয়ে এলিজাবেথকে নিজের ভাই টনিকেই হত্যা করতে হয়। এরপর গঙ্গা নাদিয়ার কাছে যায় এবং তাকে কিছু টাকা দিয়ে বলে সে যেন নিজের সার্কাস নিয়ে এখান থেকে চলে যায়। গঙ্গা জানত নাদিয়া যত রায়ার কাছ থেকে দূরে থাকবে সবার জন্য তত ভালো হবে, কিন্তু নাদিয়া গঙ্গার কথা মানে না, এমনকি গঙ্গার দেওয়া টাকাও ছিঁড়ে ফেলে সেখান থেকে চলে যায়। এবার মুভি আমাদের রায়া ও গঙ্গার শৈশবের একটি গুরুত্বপূর্ণ ঘটনা জানায়। গঙ্গা যখন ছোট ছিল তখন তাদের মা কমলা তার স্বামীকে হত্যা করার পর গঙ্গাকেও বিক্রি করে দেওয়ার চেষ্টা করেছিল। রায়া যখন বিষয়টি জানতে পারে তখন সে নিজের মাকেই হত্যা করে এবং তার বোন গঙ্গাকে বাঁচিয়ে নেয়। এই কারণেই পরবর্তীতে গঙ্গা রায়াকে নিজের হাতে মানুষ করে, অর্থাৎ তাদের সম্পর্ক শুধু ভাই বোনের ছিল না, গঙ্গা রায়ার জন্য অনেকটা মায়ের মতোই ছিল এবং নিজের সন্তানের মতো করে তার যত্ন নিয়েছিল। এবার গল্প আবার বর্তমান সময় ফিরে আসে। রায়া নাদিয়ার সার্কাসে যায় এবং তাকে পারফর্ম করতে বলে। নাদিয়া তার জন্য পারফর্ম করে এবং রায়া শুধু তার শো দেখে সেখান থেকে চলে যায়। এরপর কিছু সময় রায়া নাদিয়ার সঙ্গে দেখা করা বন্ধ করে দেয়, কিন্তু নাদিয়াও ততদিনে রায়াকে পছন্দ করতে শুরু করেছিল, তাই সে নিজেই রায়ার সঙ্গে কথা বলতে আসে। রায়া বলে যদি তার সঙ্গে রোম্যান্স করতে চায় তাহলে কথা বলতে পারে, কিন্তু নাদিয়া তাকে ডিনারের জন্য আমন্ত্রণ জানায়।
রায়াও তার সঙ্গে ডিনারে যায়, কিন্তু দুজন ঠিকমতো কথা বলার আগেই আবার রায়ার ওপর হামলা হয়। রায়া নাদিয়াকে রান্নাঘরে নিয়ে যায়, তাকে একটি বন্দুক দিয়ে বলে কেউ হামলা করলে যেন নিজেকে বাঁচায়। এরপর রায়া একাই বাইরে গিয়ে হামলাকারীদের সঙ্গে লড়াই করতে শুরু করে। এক এক করে সব হামলাকারীকে হত্যা করে ফেলে রায়া। ঠিক তখন একজন লোক নাদিয়াকে ধরে ফেলে এবং রায়াকে হুমকি দেয় সে আত্মসমর্পণ না করলে নাদিয়াকে হত্যা করবে। কিন্তু রায়া বলে নাদিয়া কোনো বিশেষ মেয়ে নয়, সে চাইলে তাকে মেরে ফেলতে পারে এবং এতে তার কিছুই যায় আসে না। এরপর রায়া সেই লোককেও হত্যা করে, কিন্তু রায়ার এই কথা নাদিয়ার খুব খারাপ লাগে। নাদিয়া রায়াকে বলে তার যদি একজন ভালো মা আর একজন ভালো বোন তাকে মানুষ করত, তাহলে হয়তো সে নারীদের সম্মান করতে শিখত। রায়া কথাটি শুনে রেগে গেলেও নাদিয়াকে কিছু বলে না। এরপর দুজন একে অপরের আরও কাছাকাছি চলে আসে এবং তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়। ঘনিষ্ঠ হওয়ার পর নাদিয়া রায়াকে বলে যখন সে তাকে স্পর্শ করবে তখন যেন তার মনে হয় রায়া তার প্রেমিক, তার মালিক নয়। অর্থাৎ নাদিয়া পরিষ্কার করে দেয় সে রায়ার কোনো সম্পত্তি নয়, তাদের মধ্যে যদি সম্পর্ক থাকে তাহলে সেখানে ভালোবাসা ও সম্মান দুটোই থাকতে হবে। রায়া তার কথা বুঝতে পারে এবং এরপর দুজনের প্রেমের সম্পর্ক শুরু হয়। তাদের মধ্যে অনেক রোম্যান্স হতে থাকে, কিন্তু রেবিকা তখনও এই সম্পর্কের কথা জানত না। তবে গঙ্গা সবকিছুই জানত। তাই গঙ্গা রায়াকে বলে সে যেন যে কোনো সিদ্ধান্ত খুব ভেবেচিন্তে নেয়, কারণ তার ভবিষ্যৎ তার নিজের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে। কিন্তু কিছুদিন পর রেবিকাও রায়া ও নাদিয়ার সম্পর্কের কথা জানতে পারে। এটা দেখে রেবিকা প্রচণ্ড রেগে যায় এবং ভীষণ কষ্ট পায়, এমনকি সে নিজেকে শীষ করে দেওয়ার চেষ্টা করে। কিন্তু সময় মতো রায়া সেখানে পৌঁছে তাকে বাঁচিয়ে ফেলে। সিলভাডোস যখন জানতে পারে তার মেয়ের সঙ্গে এমন হয়েছে, তখন সে রায়াকে হুমকি দেয়। সে বলে রায়া যদি রেবিকাকে কষ্ট দেয় তাহলে সে রায়া এবং তার গর্ভের সন্তান দুজনকেই হত্যা করবে। রায়ার সামনে এবার খুব কঠিন পরিস্থিতি তৈরি হয়। একদিকে নাদিয়া ও তার অনাগত সন্তান, অন্যদিকে রেবিকা ও সিলভাডস। রায়া কোনোভাবে বিয়ের জন্য প্রস্তুত হতে শুরু করে, কিন্তু গঙ্গা তাকে বোঝায় সে নিজেকে রাজা বলে দাবি করে, আর একজন রাজাকে নিজের সিদ্ধান্ত নিজেকেই নিতে হয়। অন্যের চাপের কাছে নত হয়ে নিজের সিদ্ধান্ত বদলানো উচিত নয়। গঙ্গার কথা শোনার পর রায়া সরাসরি সিলভাডসের কাছে যায় এবং তাকে হত্যা করে। এরপর রায়া ও গঙ্গা সিলভাডসের বাকি লোকজনের সঙ্গে লড়াই শুরু করে এবং এক এক করে সবাইকে শেষ করে দেয়। ঠিক তখন রেবিকা হাতে বন্দুক নিয়ে রায়ার সামনে এসে দাঁড়ায়। রায়া তাকে দেখে নিজের বন্দুক নিচে নামিয়ে দেয়, কিন্তু রেবিকা রায়াকে গুলি করে। একই সময় গঙ্গাও রেবিকাকে গুলি করে দেয়, ফলে ঘটনাস্থলেই রেবিকার মৃত্যু হয়। এবার গঙ্গা আহত রায়াকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়, কিন্তু সিলভাডোসের লোকজন তখনও তাদের পিছু নিচ্ছিল। গঙ্গা বুঝতে পারে সে যদি রায়ার সঙ্গে থাকে তাহলে দুজনই মারা যাবে, তাই সে রায়াকে বলে তাকে অবশ্যই গঙ্গার জন্য বেঁচে থাকতে হবে। এরপর গঙ্গা গাড়ি থেকে নেমে যায় এবং তাদের থামানোর জন্য পেছনে থেকে যায়, আর রায়া সেখান থেকে চলে যায়। রায়া তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু সে নিজেই প্রচণ্ড আহত ছিল। এরই মধ্যে তার গাড়ি পানিতে চলে যায় এবং কয়েকজন লোক রায়াকে উদ্ধার করে। অন্যদিকে এলিজাবেথ ও তার লোকজন গঙ্গাকে ধরে ফেলে। তারা গঙ্গাকে হত্যা করতে যাচ্ছিল। ঠিক তখন সেখানে নাদিয়াকেও নিয়ে আসা হয়। নাদিয়াকে বলা হয় সে যদি নিজের অনাগত সন্তানকে জীবিত দেখতে চায় তাহলে তাকে গঙ্গাকে হত্যা করতে হবে। এ কথা শুনে নাদিয়া ভেঙে পড়ে, কারণ সে জানত রায়ার কাছে গঙ্গা কতটা গুরুত্বপূর্ণ। সে গঙ্গাকে হত্যা করতে চায়নি, কিন্তু গঙ্গা নিজেই নাদিয়াকে বলে তাকে হত্যা করতে, কারণ নাদিয়া যদি তা না করে তাহলে তার সন্তানকেও হত্যা করা হবে। শেষ পর্যন্ত বাধ্য হয়ে নাদিয়া গঙ্গাকে গুলি করে হত্যা করে, আর এখান থেকেই রায়া ও নাদিয়ার সম্পর্ক পুরোপুরি শেষ হয়ে যায়। রায়া যখন গঙ্গার মৃত্যুর কথা জানতে পারে তখন তার মনে হয় তার বোনের মৃত্যুর জন্য নাদিয়াই দায়ী। সে বুঝতে পারেনি যে নাদিয়া বাধ্য হয়ে এ কাজ করেছিল। রায়ার মনে নাদিয়ার জন্য থাকা ভালোবাসা বদলে ঘৃণায় পরিণত হয়। সে প্রতিশোধ নিতে ফিরে আসে এবং সবার আগে এলিজাবেথকে হত্যা করে। কিন্তু নাদিয়ার মুখোমুখি না হয়ে রায়া গোয়া ছেড়ে মস্কো চলে যায় এবং সেখানে এক গ্যাংস্টারের সঙ্গে কাজ শুরু করে। ধীরে ধীরে সেখানেও তার ব্যবসা বাড়তে থাকে। অন্যদিকে নাদিয়া একটি পুত্র সন্তানের জন্ম দেয় এবং একাই তাকে বড় করতে থাকে। সে আবার সার্কাস শুরু করে যাতে নিজের সন্তানের ভরণ পোষণ করতে পারে, কিন্তু তার রায়াকে ভীষণ মনে পড়ত। এ কারণেই সে নিয়মিত মদ খেতে শুরু করে। তার অবস্থা এমন হয়ে যায় যে তার সার্কাসের শো পর্যন্ত বাতিল হতে থাকে। এভাবেই অনেক বছর কেটে যায় এবং নাদিয়ার ছেলেও বড় হতে থাকে।
কিন্তু রায়া ফিরে আসে না। একদিন রায়ার এক বন্ধু তাকে জানায় পর্তুগিজরা এখন গোয়া ছেড়ে চলে গেছে, অর্থাৎ এখন গোয়ায় ফিরে গিয়ে নিজের ব্যবসা শুরু করার উপযুক্ত সময়। রায়া গোয়ায় ফিরে যাওয়ার প্রস্তুতি নেয়, তবে সে তার বন্ধুকে বলে নাদিয়াকে যেন জানিয়ে দেয়া হয় যে রায়া গোয়া ছেড়ে চলে যায়। নাদিয়া যখন এই কথা জানতে পারে তখন সে গোয়া ছেড়ে যাওয়ার জন্য প্রস্তুত হয়, কিন্তু রায়া ফিরে আসার পর নাদিয়া নিজেকে শেষ করে দেয়। আর এখান থেকেই গল্প আবার সেই জায়গায় ফিরে আসে যেখান থেকে মুভি শুরু হয়েছিল। রায়া তার ছেলেকে নিয়ে গাড়িতে যাচ্ছিল, তার ছেলে বারবার নাদিয়ার কথা বলছিল। রায়া তার কথা শুনে রেগে গিয়ে ছেলেকে নিয়েই গাড়িটি লেকের পানিতে ফেলে দেয়। শিশুটি পানিতে ডুলে যেতে শুরু করে এবং তার বাবাকে ডাকতে থাকে। শেষ পর্যন্ত রায়া তাকে বাঁচিয়েও ফেলে, কিন্তু এরপরও সে নিজের ছেলেকে সঙ্গে রাখে না। সে ছেলের দিকে বন্দুক তাক করে বলে এখান থেকে চলে যেতে, নইলে তাকে মেরে ফেলবে। শিশুটি ভয় পেয়ে সেখান থেকে দৌড়ে চলে যায়। রায়ার মনে তখন একটাই কথা ছিল, নাদিয়ার কারণে তার বোন গঙ্গার মৃত্যু হয়েছে। এই কারণেই সে শুধু নাদিয়াকেই নয়, নিজের ছেলেকেও ঘৃণা করতে শুরু করেছিল। কিন্তু আসল সত্যিটা তখনও রায়া জানত না। আর সামনে এই সত্যি পুরো মুভির সবচেয়ে বড় টুইস্ট হতে চলেছিল। এবার রায়া গোয়ায় ফিরে এসেছে এবং সেখানে অনেকগুলো ক্যাসিনো খুলেছে। ধীরে ধীরে তার ব্যবসা অনেক বড় হতে থাকে, কিন্তু এত সাফল্যের পরও রায়া ভেতর থেকে একটুও সুখী ছিল না। সে পুরোপুরি নেশায় ডুবে থাকত এবং বিভিন্ন মেয়ের সঙ্গে সময় কাটাত। এরই মধ্যে একদিন তার বাড়িতে মেলিসা নামের এক মেয়ে আসে। সে রায়াকে বলে তার ক্যাসিনোগুলো বন্ধ করে দিতে, কারণ তার ক্যাসিনোর কারণে অনেক পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে। মেলিসা জানায় তার বাবার এত বেশি ঋণ হয়ে গেছে যে তাকে নিজের সব কিছু বিক্রি করতে হয়েছে, কিন্তু রায়ার এসব কথায় কোনোভাবেই কিছু যায় আসে না। তখন মেলিসা তাকে জানায় তার কাছে একটি বোমা আছে, রায়া তার কথা না শুনলে সে তাকে হত্যা করবে। রায়া কথাটি শুনে ভয় পাওয়ার বদলে সেই বোমাটিই চালু করে দেয়। টাইমার চলতে শুরু করে এবং তার হাতে মাত্র 2 মিনিট সময় থাকে। মেলিসা ভীষণ ভয় পেয়ে যায়, কিন্তু রায়া একদম শান্তভাবে বসে ধূমপান করতে থাকে, যেন নিজের জীবনের কোনো পরোয়া তার নেই। এরপর রায়া মেলিসাকে বলে মরার আগে দুজনের রোম্যান্স করা উচিত, রোম্যান্স করতে করতে মারা যাবে। মেলিসা বুঝতেই পারছিল না লোকটা কেমন মানুষ যে নিজের মৃত্যুকেও ভয় পায় না। কিন্তু সময় শেষ হবার ঠিক আগে রায়া বোমাটি খুলে বাইরে ছুঁড়ে ফেলে দেয় এবং দুজনের জীবন বেঁচে যায়। এটা দেখে মেলিসা ভীষণ অবাক হয়ে যায়। সে বুঝতে পারছিল না রায়া আসলে কেমন মানুষ। রায়া বলে তার জীবনে এমন কেউ নেই যার জন্য সে নিজের জীবনের পরোয়া করবে। কথা শুনে মেলিসা বলে হয়তো সে তার বোনকে খুব মিস করছে। গঙ্গার নাম শুনেই রায়া রেগে যায় এবং মেলিসাকে সঙ্গে সঙ্গে সেখান থেকে চলে যেতে বলে। কিন্তু পরের দিন মেলিসা আবার তার বাড়িতে আসে। আসলে রায়া মেলিসার বাবার পুরো ঋণ মাফ করে দিয়েছিল, তাই রায়া তাকে বলে সে যেন তার বাবাকে বলে ভবিষ্যতে তার ক্যাসিনোর আশেপাশেও যেন না আসে। মেলিসা রায়ার কথা মেনে নেয়, কিন্তু এরই মধ্যে মেলিসা রায়াকে ভালো লাগতে শুরু করে। দুজন কাছাকাছি আসে এবং তাদের সম্পর্ক শুরু হয়। মেলিসা যখন সেখান থেকে চলে যেতে যাচ্ছিল তখন সে দেখতে পায় আরেকজন মেয়ে রায়ার কাছে আসছে। এটা দেখে মেলিসার মধ্যে ঈর্ষা তৈরি হয় এবং সে মেয়েটিকে সেখান থেকে তাড়িয়ে দেয়। এরপর মেলিসা রায়াকে বলে সে এখন থেকে এখানেই স্থায়ীভাবে থাকতে চায়। রায়া বলে যতদিন সে তাকে সহ্য করতে পারবে ততদিন এখানে থাকতে পারে। এরপর মেলিসা রায়ার সঙ্গে থাকতে শুরু করে। কয়েক বছর কেটে যায় এবং মেলিসাও গর্ভবতী হয়। আজ তার সন্তান জন্ম দেবার দিন। রায়া তার অনাগত সন্তানকে দেখতে হাসপাতালে যাচ্ছিল, কিন্তু পথে তার উপর হামলা হয়। রায়া হামলাকারীদের সঙ্গে লড়তে থাকে এবং একে একে সবাইকে হত্যা করতে শুরু করে। আর আশ্চর্যের বিষয় হলো এই হামলাকারীদের মধ্যেই তার বড় ছেলেও ছিল, যে রায়ার কাছ থেকে পালিয়ে সেখান থেকে চলে যায়। শেষ পর্যন্ত রায়া হাসপাতালে পৌঁছায় এবং জানতে পারে মেলিসা একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছে। সেই শিশুর নাম রাখা হয় অ্যাডাম। ঠিক তখনই রায়া জানালার বাইরে তাকিয়ে তার প্রথম ছেলেকে সেখানে দাঁড়িয়ে থাকতে দেখে। ছেলেটি শুধু রায়ার দিকে তাকিয়েছিল। রায়া তাকে দেখে অবাক হয়ে যায়। এরপর গল্প কয়েক বছর এগিয়ে যায়। রায়ার ছেলে এখন বেশ বড় হয়ে গেছে। সে অত্যন্ত হিংস্র হয়ে উঠেছে এবং তার মাথায় শুধু একটি চিন্তা, তার বাবার কাছ থেকে প্রতিশোধ নেওয়া। এরপর রায়ার ব্যবসাগুলো একে একে ধ্বংস হতে শুরু করে। যেখানেই রায়া নিজের ক্যাসিনো বা কোনো ব্যবসা চালু করত, তার বড় ছেলে সেখানে পৌঁছে সবকিছু ধ্বংস করে চলে যেত। রায়া বুঝতে পারছিল না তার ছেলে প্রতিবার কিভাবে তার হাত থেকে পালিয়ে যাচ্ছে। ধীরে ধীরে রায়ার সব ব্যবসায়িক অংশীদারও তার উপর বিরক্ত হতে শুরু করে, কারণ রায়া নিজের ছেলেকেই থামাতে পারছিল না। এরই মধ্যে বাড়িতে ক্রিসমাসের পার্টি চলছিল।
রায়া, মেলিসা এবং অ্যাডাম সবাই মিলে উদযাপন করছিল। ঠিক তখন রায়ার বড় ছেলে সান্টা ক্লজের পোশাক পরে তাদের বাড়িতে ঢুকে পড়ে। সে রায়াকে হত্যা করতে যাচ্ছিল, কিন্তু রায়া তার উপর হামলা করে। তারপরও তার বড় ছেলে সেখান থেকে পালিয়ে যায়। এরপর রায়ার এক ব্যবসায়িক অংশীদারের ছেলে তার কাছে এসে সতর্ক করে দেয় সে যদি দ্রুত কোনো সমাধান না বের করে তাহলে তার সব ব্যবসা এভাবেই ধ্বংস হয়ে যাবে। রায়া রাগের মাথায় সেই ছেলেকেই মারধর করে। এতে সেই ব্যবসায়িক অংশীদারও রায়ার উপর ভীষণ রেগে যায়। কিন্তু ঠিক তখনই রায়ার বড় ছেলে সেই ব্যবসায়িক অংশীদারের ছেলেকেই হত্যা করে। ব্যবসায়িক অংশীদার যখন নিজের ছেলের মৃত্যুর কথা জানতে পারে তখন সে মাকাও থেকে ভারতে চলে আসে। এসব ঘটনায় রায়া ভীষণ মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। সে বুঝতে পারছিল না কিভাবে তার ছেলেকে থামানো যায়। তার মনে হতে থাকে তার ছেলে তার সম্পর্কে সব কিছু জানে এবং ইচ্ছা করেই তার প্রতিটি ব্যবসা ধ্বংস করছে। রায়ার এই আচরণে অ্যাডামের মাও এখন বিরক্ত হয়ে যায়। সে চায় না তার ছেলে এই রক্তপাতের জীবনের অংশ হয়ে উঠুক, তাই সে অ্যাডামকে নিয়ে সেখান থেকে চলে যাবার সিদ্ধান্ত নেয়। রায়া তাকে বলে যেতে চাইলে সে যেতে পারে, কিন্তু অ্যাডাম তার সঙ্গে থাকবে। কিন্তু অ্যাডামের মা তারপরও তাকে নিয়ে সেখান থেকে চলে যায় এবং দুজন একটি কার্নিভালে পৌঁছায়। সেখানে ভিড়ের মধ্যে অ্যাডাম তার মার কাছ থেকে আলাদা হয়ে যায়। তার মা তাকে চারদিকে খুঁজতে থাকে। যখন রায়া এই কথা জানতে পারে তখনও সে অ্যাডামকে খুঁজতে সেখানে পৌঁছে যায়। ঠিক তখনই রায়ার বড় ছেলে সেখানে আসে এবং রায়াকেই অপহরণ করে নিয়ে যায়। রায়ার জ্ঞান ফেরার পর সে সবার আগে অ্যাডামের কথা জিজ্ঞেস করে। তার ছেলে জানায় অ্যাডাম সেই লেকের গাড়ির মধ্যে আছে। এই কথা শুনেই রায়া দ্রুত সেখানে পৌঁছে অ্যাডামকে বাঁচিয়ে ফেলে। এরপর রায়া ও তার ছেলের মধ্যে লড়াই শুরু হয়। দুজন একে অপরকে প্রচণ্ড মারতে থাকে। এরই মধ্যে অ্যাডাম দৌড়তে দৌড়তে নাদিয়ার পুরনো বাড়িতে পৌঁছে যায়। রায়াও তার পেছনে যায় এবং আবারও রায়া ও তার বড় ছেলের মধ্যে ভয়ঙ্কর লড়াই শুরু হয়। রায়া তার ছেলেকে অনেক মারধর করে, কিন্তু তাকে হত্যা করে না। এরপর রায়া তার ছেলেকে বলে সে নাদিয়াকে ঘৃণা করত, কারণ তার কারণে গঙ্গার মৃত্যু হয়েছিল। কিন্তু রায়ার ছেলে এই কথা শুনে হাসতে থাকে। সে রায়াকে বলে তাকে বুঝতে হবে যে গঙ্গার মৃত্যু নাদিয়ার কারণে হয়নি। আসলে গঙ্গার মৃত্যুর জন্য রায়া নিজেই দায়ী ছিল, কারণ রায়াই নিজের বোনকে সেই পরিস্থিতিতে একা রেখে চলে গিয়েছিল এবং তার সিদ্ধান্তগুলোর কারণেই গঙ্গা সেই অবস্থায় পড়েছিল। অর্থাৎ এত বছর ধরে যে ঘটনার জন্য রায়া লাদিয়াকে দায়ী করে এসেছে সেই ঘটনার আসল দায়ী ছিল রায়া নিজেই। এই কথা শুনে রায়া ভীষণ অস্থির হয়ে পড়ে। সে বিষয়টি মেনে নিতে পারে না এবং প্যানিক করতে শুরু করে। ঠিক তখন অ্যাডামের মা সেখানে পৌঁছে অ্যাডামকে নিয়ে সেখান থেকে চলে যেতে থাকে। রায়া সেটা দেখে তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু ঠিক সেই মুহূর্তের মাকাওয়ের সেই ব্যবসায়ীর লোকজন রায়ার ওপর হামলা করে। রায়া তাদের সঙ্গে লড়াই শুরু করে। কিছুক্ষণ পর তার বড় ছেলেও সেখানে এসে পৌঁছায়। সে রায়ার সঙ্গে মিলে ওই সব হামলাকারীর বিরুদ্ধে লড়াই শুরু করে। দুজন একে একে সব হামলাকারীকে শেষ করে দেয়। এরপর রায়া অ্যাডামকে নিয়ে সেখান থেকে চলে যেতে শুরু করে, কিন্তু তার বড় ছেলে তাকে বলে তাকেও যেন সঙ্গে নিয়ে যায়। রায়া তাকে সঙ্গে নিতে রাজি হয় না। সে জিজ্ঞেস করে সে আসলে কি চায়। তখন তার বড় ছেলে শুধু বলে তার বাবাকে প্রয়োজন, সে শুধু রায়ার সঙ্গে থাকতে চায়। কিন্তু রায়া তারপরও তাকে মেনে নিতে পারে না। আবারও দুজনের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। রায়া তার ছেলেকে বলে তাকে যেন হত্যা করে যায়, যাতে সে এই জীবন থেকে মুক্তি পেতে পারে। এরপর দুজনের মধ্যে লড়াই শুরু হয় এবং বড় ছেলে রায়াকে শেষ করে দেয়। কিন্তু ঠিক তখনই আমরা দেখি অ্যাডাম সেখানে এসে তার বাবাকে জোরে জোরে ডাকতে শুরু করেছে। তার কণ্ঠ শুনতে রায়া আবার উঠে বসে। আর এখানেই মুভি আমাদের একটি বিশাল সত্য দেখায়। রায়ার সামনে আসলে তার বড় ছেলে ছিলই না, সেখানে শুধু রায়াই ছিল। যে ছেলের সঙ্গে সে এতক্ষণ লড়াই করছিল, যাকে তার ব্যবসা ধ্বংস করতে দেখছিল এবং যে তাকে হত্যা করার চেষ্টা করছিল, সবকিছুই ছিল রায়ার মস্তিষ্কের তৈরি কল্পনা। এখন ধীরে ধীরে পুরো গল্পের আসল অর্থ পরিষ্কার হতে শুরু করে। যেদিন রায়া তার বড় ছেলেকে গাড়িসহ লেকের পানিতে ফেলে দিয়েছিল, সেদিন সে তাকে বাঁচানোর চেষ্টা করেছিল ঠিকই, কিন্তু তার ছেলে তার আগেই মারা গিয়েছিল। নিজের ছেলের মৃত্যুর জন্য রায়ার মনে এত গভীর অপরাধবোধ তৈরি হয়েছিল যে সে আর কখনও সেই দুর্ঘটনা থেকে বের হয়ে আসতে পারেনি। এই মানসিক আঘাতের কারণে সে ধীরে ধীরে মদ এবং অন্যান্য নেশার মধ্যে ডুবে যেতে থাকে। এরপর যখন তার দ্বিতীয় ছেলে অ্যাডাম জন্ম নেয়, তখন রায়া বারবার তার মৃত বড় ছেলেকে নিজের সামনে দেখতে শুরু করে। তার মনে হতো তার ছেলে ফিরে এসেছে এবং প্রতিশোধ নেওয়ার জন্য তার জীবন ধ্বংস করছে। অর্থাৎ এতক্ষণ আমরা রায়ার ছেলেকে যা কিছু করতে দেখেছি, তার ক্যাসিনো ধ্বংস করা, তার বাড়িতে হামলা করা, তাকে অপহরণ করা এবং তার সঙ্গে লড়াই করা, এসব আসলে রায়া নিজেই করছিল। কখনো সে নিজেকে রায়া মনে করত, আবার কখনো নিজের মৃত ছেলের ভূমিকায় চলে যেত।
সম্ভবত তার মধ্যে এক ধরনের বিভক্ত ব্যক্তিত্বের মতো মানসিক অবস্থা তৈরি হয়েছিল, কিন্তু এর মূল কারণ ছিল তার বড় ছেলের মৃত্যুর গভীর মানসিক আঘাত। রায়া তার ছেলেকে হারিয়েছিল, কিন্তু তার মস্তিষ্ক সেই সত্যিটা মেনে নিতে পারেনি। এই কারণেই সে বারবার নিজের ছেলেকে নিজের সামনে দেখতে থাকত। এখন রায়া নিজেও বুঝতে পারছিল না আসলে তার সঙ্গে কী ঘটছে। কখনো সে গঙ্গাকে দেখতে পেত, কখনো নাদিয়ার কথা মনে পড়ত, আবার কখনো তার মৃত ছেলে তার সামনে এসে দাঁড়াত। ঠিক তখন সে দেখতে পায় সার্কাসের অনেক মানুষ তার উপর হামলা করছে, কিন্তু এটাও আসলে রায়ার মস্তিষ্কের তৈরি কল্পনা ছিল। এরপর সে আবার নিজের ছেলেকে নিজের সামনে দেখতে পায়। এবার রায়া শেষ পর্যন্ত নিজের ছেলেকে মেনে নেওয়ার সিদ্ধান্ত নেয়। সে স্বীকার করে নেয় এই ছেলেটিই তার সন্তান এবং সে আর তাকে নিজের কাছ থেকে দূরে সরিয়ে দেবে না। রায়ার ছেলে তার কাছে এসে তাকে জড়িয়ে ধরে। ঠিক তখনই হঠাৎ তার উপর বরফের একটি বিশাল পাহাড় ধসে পড়ে। এর সঙ্গেই রায়ার গল্প শেষ হয়ে যায়। শেষে মনে হয় নিজের ছেলেকে হারানোর অপরাধবোধ এবং নিজের মনের ভেতরে চলতে থাকা এই পুরো লড়াই থেকে শেষ পর্যন্ত রায়া মুক্তি পেয়ে যায়। আর এভাবেই টক্সিক মুভির পুরো গল্প শেষ হয়। তো বন্ধুরা, আপনাদের কাছে এই মুভিটির কাহিনী কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। সেই সঙ্গে ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।